পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি ঘটনা কার্যত রাজনৈতিক নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে যে সমস্ত নিরপেক্ষ এবং অরাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে অ্যাসেসমেন্টগুলো আসছে সেগুলো নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তথা ব্যক্তি রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি একেবারেই তলানিতে ঠেকেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এমনকি বিশ্বের আপনারা হয়তো চমকে যাবেন যে বর্ষী শত্রু দেশ বাংলাদেশ পাকিস্তান থেকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা হয়েছে। আরজি করের এই ঘটনাটাকে নিয়ে সমালোচনা করা হয়েছে। এমনকি আপনারা জানেন ভারতবর্ষের যে ধর্ষণ কাণ্ড নিয়ে সব থেকে বেশি জলঘোলা সৃষ্টি হয়েছিল, দিল্লির সেই তরুণী নির্ভয়ার মা তিনি পর্যন্ত মুখ খুলেছেন এবং তিনি বলেছেন পরিস্থিতি সামলাতে ব্যর্থ মমতার পদত্যাগ করা উচিত। বললেন সেই দিল্লির নির্যাতিতা তরুণীর মা। এর পরেও রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি কোনো নৈতিক অধিকার থাকে, যেখানে প্রায় প্রত্যেকটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কেউ স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী হিসাবে দেখতে চাইছেন না, অনেকে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে দেখতে চাইছেন না, তারপরেও তিনি তার আসন জোর করে আঁকড়ে বসে রয়েছেন। এটা তার ভাবমূর্তিকে কার্যত তলানিতে নিয়ে যাবে। তবে মুখ্যমন্ত্রী যে ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার্ড, সেটা মুখ্যমন্ত্রী গতদিনেই বলেছেন। তিনি বলেছেন যে সংখ্যার বিচারে আমরা এগিয়ে রয়েছি এবং তোমাদের নির্বাচন কমিশনার আমাদের জয়ী ঘোষণা করেছিল, আমাদের তারাই সেই সংখ্যার স্বীকৃতি দিয়েছিল। কাজেই পদত্যাগ যে তিনি করবেন না সেটা গতদিনেই একেবারেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তবে তিনি যাই জানাক না কেন, তিনি যে যথেষ্টই ভয়ে রয়েছেন তার কথার মধ্যে সেটা প্রকাশ্যে এসে গিয়েছে। তার কারণ তিনি বলেছেন একটা জায়গায় যে ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখাও। কোথাও তার গায়ে হাত দেওয়ার কেউ প্রশ্ন করছেন না, সেখানে মুখ্যমন্ত্রী এতটাই ভয় পেয়ে গিয়েছেন যে তিনি নিজেই বলছেন ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখাও। সেই অংশটি আপনাদের শুনিয়ে মনে করিয়ে দিতে চাইব, শুনুন একবার। এগুলো এসেনশিয়াল সার্ভিস, কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে। মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন, আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন। শুনলেন বন্ধুরা, আমার মনে হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দেওয়ার কেউ কোনো পরিকল্পনা করছে বা এমন কোনো কর্মসূচি নিচ্ছেন। সকলেই শুধু দাবি করছেন যে সময় থাকতে আপনি আপনার দায়িত্বগুলো থেকে অব্যাহতি দিন। নিজের পক্ষে মুখ্যমন্ত্রিত্বটা না ছাড়েন, অন্তত পুলিশ মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি ইমিডিয়েট পদত্যাগ করুন। এইটুকু পশ্চিমবাংলার মানুষের আর্জি। আপনি এটা যদি মেনে নেন তাহলে আপনারই সম্মান অনেকটাই বাড়বে। তার কারণ আপনাদেরই দলের এক মন্ত্রীর যা অবস্থা হয়েছে, মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থমন্ত্রী সম্ভবত, সেই অর্থমন্ত্রীকে যেভাবে ঘিরে ধরে সাধারণ মানুষ স্লোগান শাউটিং করেছেন এবং আরজিকর তরুণীর জাস্টিস চেয়েছেন এবং যেভাবে চন্দ্রিমা ভট্টাচার্য একেবারে মুখ চুন করে দাঁড়িয়েছিলেন, সেটা কোথাও গিয়ে আপনাকে হয়তো মনে করিয়ে দেবে যে সময় থাকতে কিন্তু সরে যাওয়ার মধ্যেই সম্মান বেশি। আসুন আপনাদের দেখাতে চাইবো কিভাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে ঘিরে ধরে সাধারণ মানুষ স্লোগান শাউটিং করেছেন এবং যে তৃণমূল কংগ্রেস বলছে যে তাদেরও নাকি একই দাবি, তাদেরও নাকি নির্যাতিতাকে জাস্টিস দেওয়াটাই দাবি, সেখানে দেখুন চন্দ্রিমা ভট্টাচার্য কিভাবে মুখ চুন করে দাঁড়িয়েছিলেন। দেখুন সেই ভিডিওটা। বিচার তোমায় দিতেই হবে, বিচার তোমায় দিতেই হবে। প্রশাসন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। দিল তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার তোমায় দিতেই হবে, আরজি কর ধিক্কার, আরজি কর ধিক্কার।
আচ্ছা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হননি, যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তিনি কি চাইতেন? তখন এই সমস্ত ছাত্র খুন বা ধর্ষণের ঘটনাতে তিনি কি চাইতেন? আপনাদের দেখাতে চাইব 2010 সালের একটা ঘটনা। তখনও ক্ষমতায় আসেনি তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী। স্বপন কোলে নামে একজন যুবক বা ছাত্রের মৃত্যু হয়েছিল। সেই সময় দেখুন তো মুখ্যমন্ত্রী কার পদত্যাগের দাবি করেছিলেন। আসুন আপনারা দেখুন 2010 সালে মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিরোধী দলনেত্রী হিসাবে একটা ছাত্র খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী কার পদত্যাগ চেয়েছিলেন, শুনুন আপনারা। গতকালের একটি খুন নিয়ে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত তোলপাড় করেছে ওরা। একটা ছাত্র খুন হয়ে গেছে, আমি কোনো ছাত্র খুনের পক্ষে নই। কেন হচ্ছে? একটা ছাত্র যদি তাদেরও খুন হয়, এটার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। তিনি ল অ্যান্ড অর্ডারের মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। শুনলেন বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে ছাত্র খুনের ঘটনায় যদি তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করতে পারেন, তাহলে আজকে এত বড় নৃশংস ঘটনা এবং সেখানে রেপ, মার্ডার, আরো কত কি না তথ্য সামনে আসছে, সেখানে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রিজাইন করবেন না? নিজের পক্ষে মুখ্যমন্ত্রীত্বে না হোক, স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসাবে তার পদত্যাগ তো নৈতিকভাবে করা উচিত ছিলই। কি বলবেন আপনারা এই প্রসঙ্গে? এরপরে আপনাদের আরো কয়েকটা ঘটনা দেখাতে চাইবো। প্রথম ঘটনা হচ্ছে, আরো একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ঋতুপর্ণাকে নিয়ে। যে ঋতুপর্ণাকে আপনাদের মনে রয়েছে রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তাকে সিবিআই তলব করেছিল, সেই ঋতুপর্ণা আবার আরজি করের নির্যাতিতার জন্য জাস্টিস চেয়েছিলেন এবং সেই চাওয়ার মধ্যে ডেফিনেটলি কোনো অন্যায় ছিল না। এবং যেদিন রাত্রিরে মহিলারা ডাক দিয়েছিলেন যে রাস্তা আমাদের দখলে থাকবে এবং শঙ্খ বাজানোর আহ্বান জানানো হয়েছিল, সেই দিন কিভাবে প্রতিবাদ জানিয়েছিলেন এই ঋতুপর্ণা সেটা এবং তিনি তার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন, জানিয়ে আরো একবার বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন যে যদি সত্যি সত্যি আপনার আবেগটা ভেতর থেকে না আসে, তাহলে এইভাবে লোককে দেখানোর জন্য প্রতিবাদ জানিয়ে কোনো লাভ নেই। কেন মানুষ ঋতুপর্ণাকে নিয়ে এই কথা বলছে, আপনারা তার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসুন তার ভিডিওটা দেখাই আপনাদের। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। এই ছিল তার প্রতিবাদের ভাষা। আপনারা দেখতে পাচ্ছেন যে শঙ্খ বাজানোর একেবারেই একটা অ্যাক্টিং তিনি করছেন। কেন তিনি অ্যাক্টিং করছেন আরো একবার পারলে ভিডিওটা দেখে নেবেন। সেখানে তিনি মুখ দিয়ে বা ফু দিয়ে শঙ্খটা বাজাচ্ছেন না, শঙ্খটা একটা অডিও তিনি চালাচ্ছেন এবং সেই অডিওতে তিনি ফু দিচ্ছেন শঙ্খটার মধ্যে দিয়ে, যাতে করে মনে হয় শঙ্খটা তিনি বাজাচ্ছেন। আদতে পরিষ্কারভাবে ধরা পড়েছে এত দুর্বল এডিটিং, তারা এত অভিনয়, বড় বড় অভিনয় জগতের লোক, অথচ এত দুর্বল এডিটিং যেখানে পরিষ্কারভাবে শুনলেই বোঝা যাচ্ছে যে শঙ্খটা সম্পূর্ণরূপে আলাদা সাউন্ড দেওয়া হয়েছে এবং তিনি সেটাকে একটা অভিনয় করেছেন। এবং শঙ্খ বাজাতে গেলে মুখটা ওইভাবে ওপরে নিচে কাউকে করতে হয় না, সেটাও হয়তো তিনি কোনোদিন শঙ্খ বাজানোর অভ্যাস নেই বলেই করেছেন। এবং তার এই প্রতিক্রিয়া দেখেও অনেকে বলেছেন যদি আপনার মন থেকে না আসে যে এটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার, তাহলে এইরকম নাটুকেপনা করার কোনো প্রয়োজন নেই। আপনারা নামেই অভিনেত্রী, ঠিক করে অভিনয়টাও আপনারা করতে পারেন না। আসুন আরো একবার ভিডিওটা আপনাদের দেখাবো। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। দেখলেন বন্ধুরা, তবে ঋতুপর্ণার এই সহজ নাটকটা কিন্তু ধরা পড়ে গিয়েছে। দেখুন, আপনি যদি সত্যি দুঃখ পেয়ে থাকেন তাহলে আপনার প্রতিক্রিয়াতেই না আপনার চোখে মুখে সেই দুঃখটা প্রকাশ পেয়ে যায়। নিশ্চিতভাবে ঋতুপর্ণা হয়তো প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু এইভাবে ভিডিও প্রকাশ করে যার সঙ্গে মনের কোথাও দুঃখের কোনো অংশ প্রস্ফুটিত হচ্ছে না, সেই রকম ভিডিও বোধহয় না দেওয়াই ভালো ছিল। আপনাদের দেখাতে চাইবো ঋতুপর্ণার এই ঘটনায় কিন্তু যথেষ্টই বিরক্ত শ্রীলেখা মিত্র। তিনিও একজন অভিনেত্রী, তিনিও কিন্তু ঋতুপর্ণার এই মেকি শাক ভাজানোর ঘটনায় যথেষ্ট বিরক্তি এবং তিনি যথেষ্টই যে আঘাতপ্রাপ্ত, আরজি করের এই কাণ্ডে যথেষ্টই আঘাতপ্রাপ্ত, সেটাও তার ভিডিওর বার্তার মাধ্যমে তিনি বলেছেন। আসুন আপনাদের শোনাতে চাইবো এই প্রসঙ্গে এবং
গোটা আরজি কর প্রসঙ্গে শ্রীলেখা মিত্রর বক্তব্য কি, তাকে বেশ ব্যথিত লেগেছে, তার চোখ দিয়ে দু চোখ দিয়ে ক্রমাগত জল গড়িয়েছে এবং তিনি শাস্তি যেমন চায় তেমনি যারা শ্রদ্ধা জানাতে পারছেন না তাদের এই নাটকগুলো বন্ধ করতে বলেছেন ভিডিওর মাধ্যমে। আসুন শ্রীলেখা মিত্র কি বলেছেন শোনাই আপনাদের। আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে, যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হাব ভাব, আর যারা এই শাঁখ বাজিয়ে কেঁদে, মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি। কারণ যে ডিজিজ, যে মারা গেছে, যে মেয়েটি, তার প্রতি তো অশ্রদ্ধা বটেই, তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। দিস শুড বি কন্ডেমড। এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয়, এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা থাকে, রাগটা কায়েম থাকে, এই সিস্টেমের উপরে রাগ। যারা আপনারা চাই না চাই আমরা দেখে ফেলেছি মেয়েটির ছবি, প্রশ্ন করুন পুলিশ, যেই পুলিশ বা যারা যেই পুলিশ, মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল, তাদের আগে শাস্তি, তাদের আগে আইডেন্টিফাই করা হোক, তাদের আগে শাস্তি হোক যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে। আমি জনপ্রিয়তা, আমার কোনো লিডার হওয়ার স্বপ্ন নেই, আমার কোনো ফেভার চাই না, আই সোয়ার আমার কোনো ফেভার চাই না, কারো থেকে চাই না। আমি আমার নিজের মতো বাঁচতে চাই, মাথা উঁচু করে যে কদিন বাঁচবো, আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে, যে কদিন বাঁচবো এটা, এই সিস্টেমটা দম বন্ধ করে দেওয়া একটা সিস্টেম, এটা আমি অনেকদিন থেকেই ভুগছিলাম, এটা আমি অনেকদিন থেকেই আমার উপর এই প্রভাবটা পড়ছিল। একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে, মোবাইল ক্যামেরা নয়, কাজটাকে পুজো মনে করতাম, এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত 10 বছর ধরে অনেক স্ট্রাগল করেছি। থ্যাঙ্কফুলি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে, আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই, সেই টাকা পয়সা আমি ভেবেচিন্তে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি, আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি। দেখলেন বন্ধুরা, বিতর্ক সৃষ্টি হয়েছে আরো একজনকে নিয়ে, সেটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়। আপনাদের মনে রাখতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক। মাত্র 1 টাকার বিনিময়ে শিল্প করার জন্য তিনি 300 একর জমি পেয়েছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাকে 300 একর জমি দেওয়া হয়েছে মাত্র 1 টাকার বিনিময়ে। এবং অনেকেই বুঝতে পারছেন যে কেন সৌরভ গঙ্গোপাধ্যায় এতটা সখ্যতা রেখে চলে এই রাজ্য সরকারের সাথে, কারণ এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় যে অত্যন্ত সুযোগ সন্ধানী সেটা গ্রেগ চ্যাপেল ক্রিকেট খেলা চলাকালীন কিন্তু বলেছিলেন। পশ্চিমবঙ্গবাসী হিসেবে তখন কেউই বিশ্বাস করতে চাননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ধরনেরও একটা দারুণ গুণ রয়েছে, তখন সকলেই কিন্তু গ্রেগ চ্যাপেলের বিরোধিতা করেছিলাম। কিন্তু আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পদক্ষেপগুলো নিরীক্ষণ করলে বুঝতে পারি গ্রেগ চ্যাপেল হয়তো সেদিন ভুল ছিলেন না। আপনাদের দেখাতে চাইবো সৌরভ গঙ্গোপাধ্যায় 1 সপ্তাহ আগে কি কমেন্ট করেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এই আরজি করের নির্যাতিতার ঘটনাটিকে নিয়ে তিনি বলেছিলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনা দেখে বলা যাবে না যে পশ্চিমবাংলায় সুরক্ষা নেই, এইটা কিন্তু বলা যাবে না, তার কারণ পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ মেয়েদের জন্য যথেষ্টই সুরক্ষিত, এই মন্তব্য করেছিলেন।
যা শুনে কিন্তু নেটিজেনদের আরো একবার তিনি আক্রমণের শিকার হয়েছিলেন। তার কারণ হচ্ছে দিনের পর দিন পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে আর সৌরভ গঙ্গোপাধ্যায় তা দেখে বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সকলেই চমকে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই প্রতিক্রিয়া দেখে। কি বলেছিলেন ছোট্ট একটা বাইট, সেটাও শোনাবো আপনাদের। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি টেল্ড। স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। There should be strict action against it. It's terrible. আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি টেল্ড। শুনলেন। তবে গতদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এটা নিয়েই প্রশ্ন করা হয়েছিল যে আপনার মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে, আপনি কি এখনো বলতে চাইবেন যে এই আরজি করে যে কাণ্ড ঘটেছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা? সৌরভ গঙ্গোপাধ্যায় এর উত্তরে কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের। ঘটনাটাকে আপনি বলেছিলেন বিক্ষিপ্ত ঘটনা, এখনো কি আপনি সেই কথাতেই অনড়? আমি ওই গত রোববার বোধহয় আমি বলেছিলাম, আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাভ সেড যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরিবল থিং। সে জিনিসটা এখন অনেক এগিয়েছে, সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে, স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে। ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন। আর আশা করব সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে, ওয়ান্স দে ফাইন্ড দ্য কালপ্রিট, স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত। এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি ভেরি সিভিয়ার। শুনলেন। তবে ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী, তিনি আবার দেখলাম যে বলেছেন যে সানার শরীর যদি ঠিক থাকতো তাহলে ওই দিন রাত দখলের দিনে আমরাও প্রতিবাদে নামতে পারতাম যদি সানার শরীরটা ঠিক থাকতো। যাই হোক, তিনিও বোধহয় কোথাও ফিল করছেন যে তাদেরও সক্রিয় পার্টিসিপেট করা উচিত এই শিল্পের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু পাওয়ার জন্য এই রকম হাফ হার্টেডলি প্রতিবাদ বোধহয় করা উচিত নয়, সেটা বোধহয় কোথাও গিয়ে তারাও বুঝতে পারছেন। যাই হোক, সর্বশেষে যে বক্তব্যটা বলে আজকে শেষ করব, যে দেখুন এই একটা ঘটনাকে নিয়ে গোটা রাজ্য একত্রিত হয়ে গিয়েছেন এবং দল মত নির্বিশেষে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে পরিচালনা তার পদ্ধতিতে সকলেই বিরক্ত এবং সেই বিরক্তি প্রকাশ করে সকলেই এক কথায় রাস্তায় পর্যন্ত নেমে গিয়েছেন। অথচ আমাদের বিরোধীরা শূন্য, বিরোধীরা মার্কেট থেকে হাওয়া হয়ে গিয়েছে। এত বড় একটা ঘটনা যেখানে আন্দোলনকে একেবারেই মারাত্মক দৃঢ় করার একটা জায়গা ছিল, মারাত্মক আন্দোলনের উচ্চতায় নিয়ে যাওয়ার একটা প্রয়োজনীয়তা ছিল, সেখানে আমাদের প্রধান বিরোধী দল বলুন কিংবা সিপিএম কংগ্রেস বলুন, তারা মার্কেট থেকে হাওয়া। ওই দু একটা ধর্ণা কর্মসূচি কিংবা ওই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে একেবারে অ্যারেস্ট হওয়া, এছাড়া আর কোনো কর্মসূচিই নেই। এই যদি রাজ্যের বিরোধী দলগুলির অবস্থা হয় তাহলে তো বলতেই হয় যে রাজ্যে ক্ষমতায় এখনো অনেকদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই থাকতেই হবে। তার কারণ বিরোধী দলগুলো যদি তৈরি না হয়ে থাকে, বিরোধী দলগুলির যদি যোগ্যতা না থাকে, তাহলে শাসন ক্ষমতায় তারা আসবে কি করে? সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো পোয়া বারো। বিরোধী দল যদি এত দুর্বল হয়, যে কোনো শাসক দলই চাইবে এই রকম বিরোধী দল পেতে। এই প্রসঙ্গে আপনাদের নতুন একটা ভিডিও করার আমার ইচ্ছা রয়েছে, সেইখানে নয় আরো বেশি করে কথা বলা যাবে। আপনাদের কি মনে হয়? আপনাদের যে কোনো বিষয়ে মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।